আপনি কি জানেন আমেরিকার লেজেন্ডারি রেসলার অ্যান্থনি রোবেলস শুধুমাত্র একটা পা নিয়ে জন্মেছিলেন? তার এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে জীবনের প্রতিটা পদে পদে তিনি অবহেলার শিকার হয়েছিলেন। তবুও তিনি থেমে থাকেননি। অদম্য ইচ্ছা, অসম্ভবকে সম্ভব করার জেদ আর অমানসিক পরিশ্রম দিয়ে তিনি হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিভাবে শুধুমাত্র একটা পা নিয়ে তিনি রেসলিং চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন জানতে হলে আসুন শুনে আসি লেজেন্ডারি রেসলার অ্যান্থনি রোবেলসের জীবনী নিয়ে নির্মিত সিনেমা আনস্টপেবলের এক্সপ্লানেশন। শুধুমাত্র একটা পা নিয়ে জন্ম নেওয়া অ্যান্থনি রোবেলসের মাথায় একটাই ভূত চেপে আছে, সে বড় মাপের একজন রেসলার হবে। কিন্তু শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবেই সে অন্যদের থেকে দুর্বল। তবুও কোচ ববি উইলিয়ামের কাছে প্রশিক্ষণ নিয়ে সে হাই স্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। ফিলাডেলফিয়ার প্লেগ্রাউন্ডে যখন সে খেলতে ওঠে তখন গ্যালারি থেকে অনেকেই তার এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা করে। গ্যালারিতে তাদের মাঝে অ্যান্থনির মা জুডিও বসেছিল। সে ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা সহ্য করতে না পেরে উঠে দাঁড়ায় এবং ধমক দিয়ে তাদেরকে চুপ করিয়ে দেয়। এদিকে খেলা শুরুর আগে কোচ ববিও অ্যান্থনিকে অনেক মোটিভেট করে। এরপর রেসলিং শুরু হয়। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অ্যান্থনি অপরজনকে হারিয়ে 2007 সালের হাই স্কুল চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। এরপর গ্যালারির সবাই অ্যান্থনির এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। সবাই বুঝে যায় অ্যান্থনি অন্যদের থেকে কোনো অংশেই দুর্বল নয়। যাই হোক, চ্যাম্পিয়নশিপ শেষ হবার পর অথরিটি রাতে একটা পার্টি থ্রো করে। অ্যান্থনিও সেই পার্টিতে গিয়েছিল। কোচ বব এবং জুডি তাকে ডেক্সেল ইউনিভার্সিটির রেসলিংয়ের কোচ গ্যারি শারম্যানের সাথে পরিচয় করিয়ে দেয়। গ্যারি অ্যান্থনিকে কলেজ এডুকেশনের জন্য ডেক্সেল ইউনিভার্সিটিতে জয়েন করার অফার দেয়। সেখানে তাকে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ সহ সব ধরনের ফ্যাসিলিটিস ফ্রি করে দেওয়া হবে। এটা শুনে তো বব এবং জুডি দুজনেই খুব খুশি হয়। কিন্তু অ্যান্থনি অফারটা রিজেক্ট করে দিয়ে জানায় সে অন্য কোথাও ভর্তি হবার প্ল্যান করছে। তো এরপর অ্যান্থনি মায়ের সাথে বাড়ি ফিরে আসে। বাড়িতে বেশ কয়েকজন ছোট ভাই বোন আছে তার। সবার সাথেই অ্যান্থনির বন্ডিং ভালো। সে তাদের সঙ্গে কিছুক্ষণ খেলা করে। একটু পর অ্যান্থনির সৎ বাবা রিক খাবার নিয়ে বাড়ি ফেরে। রিক অ্যান্থনিকে তেমন একটা পছন্দ করত না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে তাকে বোঝা মনে করত। তাই সে অ্যান্থনিকে ডেক্সেল ইউনিভার্সিটিতে ফ্রি পড়াশোনার সুযোগটাকে নষ্ট করতে বারণ করে। কিন্তু অ্যান্থনি রিকের কথাকে গুরুত্ব দেয় না। পরের দিন অ্যান্থনি স্কুলে গেলে সবাই তাকে অভিনন্দন জানায়। কিন্তু অফিস রুমে গিয়ে দেখে কোচ বব আপসেট হয়ে আছে। সে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে অ্যান্থনি স্কলারশিপের জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনো ইউনিভার্সিটি অ্যান্থনিকে ভর্তি নিতে চাইছিল না। তাই বব অ্যান্থনিকে বলে তার হয়তো ডেক্সেল ইউনিভার্সিটির অফারটাই গ্রহণ করা উচিত। এরা ছাড়া আর কোনো ইউনিভার্সিটি অ্যান্থনিকে সুযোগ দিতে চাইছে না। অ্যান্থনি তখন বলে এখন পর্যন্ত ডেক্সেল ইউনিভার্সিটির একজনও চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি, অথচ আইওয়া ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত 73 জন চ্যাম্পিয়ন বের হয়েছে। তাই রেসলিংয়ের জন্য আইওয়াই হচ্ছে বেস্ট জায়গা। সো অ্যান্থনি আইওয়া ইউনিভার্সিটিতেই ভর্তি হতে চায়। কোচ তখন অ্যান্থনিকে বোঝায় বেস্ট জায়গা বলে কিছুই নেই, যে নিজে বেস্ট সে সব জায়গাতেই বেস্ট। সে অ্যান্থনির জন্য আরেকটা বেটার জায়গা সাজেস্ট করে। তো স্কুল শেষ করে অ্যান্থনি এয়ারপোর্টে যায়। এখানে সে পার্ট টাইম বিমান মোছার চাকরি করে। সেখানে কাজ শেষ করে অ্যান্থনি সেদিনের মতো বাড়ি ফিরে যায় এবং পরের দিন সকালে সে ববের রেফারে ইউএসইউ মানে অ্যারিজোনা স্টেটস ইউনিভার্সিটিতে কোচ শন চার্লসের সাথে দেখা করতে যায়। কোচ চার্লস অ্যান্থনিকে স্পষ্টভাবে বলে দেয় আমি তোমার অ্যাচিভমেন্ট এবং পরিশ্রমের প্রতি সম্মান রেখেই বলছি, তুমি এখানে টিকতে পারবে না। তুমি অনেক ট্যালেন্টেড, অনেক পরিশ্রমীও, কিন্তু এখানে শুধু বেস্ট প্লেয়ারদেরকেই ট্রেনিং করানো হয়। অ্যান্থনি তখন বলে সেও বেস্ট, এজন্যই ডেক্সেল ইউনিভার্সিটি থেকে তাকে অফার দেওয়া হয়েছে। তখন কোচ চার্লস বলে তাহলে অ্যান্থনির এই অফারটাই গ্রহণ করা উচিত, এর চেয়ে বেটার অফার সে আর পাবে না। অ্যান্থনি চাইলে সেখানে থেকে উন্নতি করতে পারে। অ্যান্থনির কোচ চার্লসের কথা ভালো লাগে না, তাই সে আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে। বাড়ি ফিরে সে আবার রিকের মুখোমুখি হয়। রিক পুলিশের চাকরি করত এবং সেই বেতনেই সংসার চলত। অথচ অ্যান্থনির সংসারে কোনো কন্ট্রিবিউশনই নেই। এজন্য সে অ্যান্থনিকে অনেক উপহাস করে, এমনকি তাকে ঘরের কাজকর্ম যেমন সবার জন্য রান্নাবান্না করারও পরামর্শ দেয়। অ্যান্থনি তখন দু একটা কথার উল্টোপাল্টা জবাবও দেয়। এতে রিক আরও খেপে যায়। একসময় জুডি বাড়ি ফিরে আসে এবং তাদেরকে সামলে নেয়। এর পরের দিন অ্যান্থনি কাজের জন্য এয়ারপোর্টে গিয়ে দেখে তার স্বপ্নের ইউনিভার্সিটি আইওয়া থেকে তার কাছে লেটার এসেছে। খুশির খবরটা সে বাড়ি ফিরে মাকে দেওয়ার আগেই দেখে বাড়ির সব তছনছ হয়ে গেছে। তার মাকে বিধ্বস্ত দেখাচ্ছে। জুডি বলে রিক রাগারাগি করে তাকে ছেড়ে চলে গিয়েছে। মায়ের এরকম অবস্থা দেখে অ্যান্থনি জুডিকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না মা, আমি তো আছি, আমি সব সামলে নেব। মাকে এরকম পরিস্থিতিতে দেখে অ্যান্থনি আইওয়াতে না গিয়ে এএসইউ বা অ্যারিজোনা স্টেটস ইউনিভার্সিটিতে ট্রেনিংয়ের জন্য জয়েন করে।
কিন্তু প্রথম দিনেই কোচ শন চার্লস জানায় এখানে মোট ৫৫ জন ট্রেনিং নিতে এসেছে, কিন্তু তারা শুধুমাত্র ৩৩ জনকেই সিলেক্ট করবে। তাই বাকি ২২ জনকে হয় তারা বাদ দিয়ে দেবে, না হয় পারফরমেন্সের কারণে তারা নিজেই বাদ পড়ে যাবে। এজন্য কোচ সবাইকে বলে এখানে টিকে থাকতে হলে কম্পিটিশন করেই টিকে থাকতে হবে, আর তার জন্য যারা নতুন এসেছে তাদেরকে সেই সব ট্রেনিদের হারাতে হবে যারা এখানে আরও আগে থেকে নিজেদের পজিশন বানিয়ে রেখেছে। অ্যান্থনি বুঝতে পারে এখানে টিকে থাকা তার জন্য মোটেও সহজ হবে না, তবুও সে ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের কঠিন থেকে কঠিনতম ট্রেনিং শুরু করা হয়, কখনো দৌড়, কখনো সিঁড়ি বেয়ে দৌড়ানো, কখনো আরেকজনকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ানো, যেগুলো এক পায়ের মানুষদের জন্য করা প্রায় অসম্ভব। তবুও অ্যান্থনি সবার সাথে পাল্লা দিয়েই এই কাজগুলো করে দেখায়। অ্যান্থনির ডেডিকেশন দেখে কোচ চার্লস এবার বেশ খুশি হয়। অ্যান্থনির প্রতি তার একটা পজিটিভ মনোভাব আসে। তো একদিন তাদের টাস্ক দেওয়া হয়েছিল নিজেদের ব্যালেন্স ধরে রাখার টেকনিক শেখার জন্য তাদেরকে পাহাড় বেয়ে উঠতে হবে। অ্যান্থনি সেদিন সকাল সকাল পাহাড়ে পৌঁছে যায় এবং পাহাড় বেয়ে উঠতে শুরু করে। বারবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েও সে দমে যায় না। শেষ পর্যন্ত সেও সবার সাথেই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে যায়। তার এই লড়াকি মনোভাব দেখে কোচ চার্লস বিস্মিত হয়ে বলে এই ছেলে কখনোই হার মানবে না। যাই হোক, প্রাথমিক ট্রেনিং শেষ হলে কোচ চার্লস জানায় এবার ফাইনালি তারা কিছু ট্রেনিংকে বাদ দিয়ে দেবে, আর এর জন্য আজ রাতে রেসলিং ম্যাচের আয়োজন করা হবে। যারাই হেরে যাবে তারাই বাদ পড়ে যাবে। এটা শোনার পরেও অ্যান্থনি পজিটিভ মাইন্ড নিয়ে বাড়ি ফেরে এবং বাড়িতে ঢুকেই দেখে তার সৎ বাবা রিক ফিরে এসেছে। রিক ফিরে আসায় তার মাও অনেক আনন্দে রয়েছে। রিককে দেখেই অ্যান্থনি তখন আপসেট হয়ে যায়। ছোটবেলা থেকেই এই লোকটাকে তার পছন্দ না, কিন্তু রিককে আজ অ্যান্থনির একটু অন্যরকম লাগছিল। সে বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা মজা করছিল, জুডির সাথেও বেশ নরম হয়ে কথাবার্তা বলছিল। ডিনার টেবিলে বসে রিক জানায় সে আজ সবাইকে নিয়ে অ্যান্থনির খেলা দেখতে যাবে। রিকের এই আচরণ অ্যান্থনির কাছে তখন বেশ সন্দেহজনক লাগে, কিন্তু সে বুঝতে পারছিল না রিকের এই পরিবর্তনের রহস্য কি। অবশ্য রাতে ডিনার করে রেসলিংয়ের জন্য বের হবার সময় একটা টেলিফোন আসে, আর টেলিফোন রিসিভ করেই অ্যান্থনি জানতে পারে রিকের চাকরি চলে গেছে। এজন্যই সে ভালো মানুষ সেজে আবারও ফিরে এসেছে। অ্যান্থনি তখন রিকের উপর প্রচণ্ড রাগ হয়, কিন্তু মাকে দুঃখ দেবে না বলে সে কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে যায়। রিকের জন্য অ্যান্থনির মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়েছিল, আর তার উপর আবার রিক পরিবারের সবাইকে নিয়ে তার খেলা দেখতে এসেছিল। গ্যালারিতে রিককে বসে থাকতে দেখে সে আরও আপসেট হয়ে যায়। তাই সে ফাইটের সময় কনসেন্ট্রেট করতে পারে না, ফলে প্রতিপক্ষের কাছে সে হেরে যায়। অ্যান্থনি ভেবেছিল সে এবার বাদই পড়ে যাবে, তাই মন খারাপ করে সে বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই আবারও রিক তাকে অনেক উপহাসমূলক কথাবার্তা বলতে শুরু করে। এতে অ্যান্থনি রেগে যায় এবং মায়ের সামনে রিকের চাকরি চলে যাবার কথাটা বলে দেয়। আর এই নিয়ে রিক অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে, আর অ্যান্থনি সেসবে পাত্তা না দিয়ে তখন নিজের রুমে চলে যায়। পরের দিন অ্যান্থনি এএসইউতে গেলে কোচ চার্লস জানায় অ্যান্থনিকে তার ডেডিকেশন দেখে আরেকটা চান্স দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে বাদ দেওয়া হচ্ছে না। অ্যান্থনি আনন্দের সাথে খবরটা মাকে দিতে বাড়ি ফিরে আসে, কিন্তু এসেই দেখে রিক আবারও তার মাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অ্যান্থনির এবার প্রচণ্ড রাগ হয়, মুহূর্তেই তার আনন্দগুলো মাটি হয়ে যায়। তবে অ্যান্থনির দুর্ভাগ্যও ছিল, কারণ সবাই যখন রেসলিং টুর্নামেন্টের জন্য রেডি তখনই জানা যায় পর্যাপ্ত বাজেট না থাকায় এবছর রেসলিং টুর্নামেন্টের আয়োজন করা হবে না। আবারও অ্যান্থনির স্বপ্নটা ভেঙে যায়, তবুও সে থেমে থাকে না। পরবর্তী রেসলিং টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য সে নিজের পরিশ্রম চালিয়েই যায়। এরই মধ্যে আবার একদিন তাদের বাড়িতে ব্যাংকের লোক আসে এবং জানায় রিক গত 6 মাস ধরে বাড়ির লোন পরিশোধ করেনি, তাই ব্যাংক থেকে তাদের ওয়ার্নিং দেওয়া হয় আগামী 90 দিনের মধ্যে লোন পরিশোধ করতে না পারলে তাদের এই বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। এই সিচুয়েশনে জুডি তো এবার একেবারে ভেঙে পড়ে। অ্যান্থনি তখন মাকে সামলে নিয়ে বলে মা, একটা ব্যবস্থা হয়েই যাবে। তবে সে মাকে প্রমিস করায় সে যেন আর কখনো রিকের সাথে যোগাযোগ না করে। তো সংসারের খরচ সামলাতে জুডি নিজের রক্ত বিক্রি করা শুরু করে। অ্যান্থনি একদিন তাকে হাতে নাতে ধরে ফেলে। সংসারের এমন পরিস্থিতি দেখে সে ভেবেছিল তার স্বপ্ন হয়তো আর সত্যি হবে না, তবে সৃষ্টিকর্তা এবার মুখ তুলে তাকালো। কোচ চার্লস অ্যান্থনিকে ডেকে জানায় বিভিন্ন রেসলারের কাছ থেকে চাঁদা তুলে রেসলিং টুর্নামেন্ট আবারও আয়োজিত হতে যাচ্ছে। অ্যান্থনি সহ বাকি টিমমেটরা তখন আনন্দে উচ্ছ্বাস করতে শুরু করে। তো কিছুদিনের মধ্যেই টুর্নামেন্ট শুরু হয়ে যায়। শারীরিকভাবে ফিট না হয়েও শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তির জোরেই অ্যান্থনি একের পর এক ম্যাচ জিততে থাকে। দ্রুতই তার নাম পেপার পত্রিকায় ছড়িয়ে পড়ে। যারা অ্যান্থনিকে উপহাস করত তারাই আবার অ্যান্থনির ফ্যান হয়ে ওঠে। এদিকে জুডি ব্যাংকের লোন পরিশোধের সময় এক্সটেন্ডের জন্য আবেদন করে এবং তাকে আরও এক্সট্রা 18 মাসের সময় দেওয়া হয়। অন্যদিকে কোনো ম্যাচ না হেরেই অ্যান্থনি NCAA ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায়, কিন্তু ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ম্যাট ম্যাকডোনাফ নামের একজন।
সে আজ পর্যন্ত কখনো কোনো ম্যাচে হারেনি। তার বাবা মাত্র ৩ বছর বয়স থেকেই তাকে রেসলিং প্র্যাকটিস করাচ্ছে, আর সে মাত্র ১৩ বছর বয়সেই আইওয়াতে ট্রেনিংয়ের সুযোগ পেয়ে গিয়েছিল। তাই ম্যাটকে হারানোটা হবে অ্যান্থনির জন্য এ যাবতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এরপরে অ্যান্থনি আর ম্যাটের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়। অ্যান্থনি প্রথম থেকে অ্যাগ্রেসিভভাবে খেলতে শুরু করে, কিন্তু ম্যাট তো অনেক অভিজ্ঞ ছিল, তাই সে অ্যান্থনির অ্যাগ্রেসিভ মুভমেন্টের ভুলগুলোর সুযোগ নিয়ে তাকে ইজিলি ডিফেন্ড করে এবং শেষ পর্যন্ত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা জিতে নেয়। ফাইনালে হারের পর অ্যান্থনি বেশ আপসেট হয়ে পড়ে। এই খারাপ সময় তার পুরনো কোচ বব এসে তার পাশে দাঁড়ায় এবং তাকে মোটিভেট করে। অ্যান্থনি বলে সে সারা জীবন রেসলিং করতে চায় না, সে শুধুমাত্র একটাবার রেসলিং চ্যাম্পিয়ন হতে চায়, যাতে কেউ তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাচ্ছিল্য করতে না পারে। সে সবাইকে দেখিয়ে দিতে চায় সে কারো কাছে কোনো অংশে কম না। আর এজন্যই অ্যান্থনি হাল না ছেড়ে আবারও ফুল দমে প্র্যাকটিস শুরু করে। সে আগের চেয়ে অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল এবার। তো একদিন প্র্যাকটিস শেষে অ্যান্থনি বাড়ি ফিরে দেখে রিক আবারও ফিরে এসেছে এবং অ্যান্থনির মায়ের সঙ্গে ঝামেলা করছে। অ্যান্থনি তখন বাধা দিতে গেলে রিক তাকে তাচ্ছিল্য করে বলে, ল্যাংড়া প্রতিবন্ধী, তুই আমার কি করবি রে? এটা শুনে অ্যান্থনি রেগে যায় আর নিজের ওয়াকিং স্টিক ফেলে দিয়ে রিককে এক ঝটকা মেরে মেজের সাথে ঠেসে ধরে। এই সুযোগে জুডিও থানায় ফোন করে এবং রিককে পুলিশ ডেকে ধরিয়ে দেয়। পরের দিন সকালে কোচ বব এসে জুডিকে একটা বক্স ধরিয়ে দেয়। এই বক্সে অ্যান্থনির ফ্যানদের অনেকগুলো চিঠি আছে। অ্যান্থনি স্কুলের অ্যাড্রেসে এই চিঠিগুলো এসেছিল। এদিকে অ্যান্থনি তখন ট্রেনিংয়ে গিয়েছিল। তো কোচ চার্লস জানায় শীঘ্রই আবারও NCAA ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। এবারও তাদের ASU ইউনিভার্সিটি থেকে কয়েকজন সিলেক্ট হয়েছে, তাই কোচ চার্লস সবাইকে এবার অভিনন্দন জানায়। তবে সে স্পেশালি অ্যান্থনির অনেক প্রশংসা করে, কারণ সে শূন্য হাতে এখানে এসেছিল। তার টাকা পয়সা ছিল না, কোনো স্কলারশিপ ছিল না। সে পরিবারের খরচ চালাতে ফুল টাইম চাকরি করেছে। এরপরেও সে টিমের ভেতর থার্ড হাইয়েস্ট GPA মেইনটেইন করে যাচ্ছে। এবারও সে সিলেকশন রাউন্ডে একটা ম্যাচও হারেনি, তাই কোচ চার্লস তাকে নিয়ে গর্ব করে। আর প্রথমবার দেখা হবার পরে সে অ্যান্থনিকে রিজেক্ট করে দিয়েছিল, সেটার জন্য ক্ষমাও চায়। এরপর টিমমেটরা সবাই উঠে দাঁড়িয়ে অ্যান্থনিকে হাততালি দিয়ে অভিবাদন জানায়। খুশি মনে অ্যান্থনি বাড়ি ফিরে আসে আর দেখে তার মা ফ্যানদের পাঠানো চিঠিগুলো পড়ছে। সবাই অ্যান্থনিকে নিজেদের আইডল মানে। এটা দেখে জুডি তো আবেগ আপ্লুত হয়ে পড়ে, তার চোখ বেয়ে পানি ঝরতে থাকে। তার নিজের ছেলের জন্য গর্ব হচ্ছিল। সে অ্যান্থনির পাশে বসে বলে, তুমি দেখিয়ে দিয়েছো তুমি কারো চেয়ে কোনো অংশে কম না। আমি জানি তুমি এবার চ্যাম্পিয়নশিপ জিতে দেখাবে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। এই বলে জুডি ছেলের কপালে চুমু খেয়ে নিজের ঘরে চলে যায়। মা চলে যাবার পর অ্যান্থনি নিজেও চিঠিগুলো পড়ে দেখে এবং আগের চেয়ে ডাবল কনফিডেন্স নিয়ে সে আবারও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্লেগ্রাউন্ডে নেমে পড়ে। এবার সবার নজর শুধুমাত্র অ্যান্থনির উপরেই ছিল। গ্যালারিতে অ্যান্থনি অ্যান্থনি স্লোগানে সবাই মুখরিত হয়ে থাকত। এবারও অ্যান্থনি অ্যাগ্রেসিভের সাথে খেলে একে একে সব প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে ফাইনালে ওঠে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এবারও ফাইনালে তার প্রতিপক্ষ ম্যাট ম্যাকডোনাফ, যার কাছে সে আগেরবার ফাইনালে হেরে গিয়েছিল। প্রেস ম্যাটের সাক্ষাৎকার নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করে, আগেরবার তো সে অ্যান্থনিকে হারিয়েছিল, এবার কি অ্যান্থনি তাকে হারাতে পারবে? ম্যাট তখন খুব অহংকারের সাথে উত্তর দেয়, তাকে হারানো এত সহজ নয়, সে এবারও অ্যান্থনিকে বাজেভাবে হারিয়ে দেবে। অ্যান্থনি ড্রেসিং রুমে দাঁড়িয়ে ম্যাটের এই সাক্ষাৎকারটা দেখছিল আর নিজের মনের মধ্যে জয়ের জেদটাকে আরও তীব্র করে তুলছিল। যাই হোক, এরপর চলে আসে কাঙ্ক্ষিত সেই ফাইনালের দিন। অ্যান্থনি আর ম্যাট আবারও মুখোমুখি হয়। খেলা শুরুর আগে অ্যান্থনিকে কোচ চার্লস সাজেশন দেয় সে যেন আগেরবারের মতো অ্যাগ্রেসিভভাবে না খেলে। ম্যাট তো সুযোগ খুঁজবে কখন অ্যান্থনি ভুল করবে, আর অ্যান্থনি ভুল করা মাত্রই সে অ্যাটাক করবে আর পয়েন্ট বের করে নেবে। এজন্যই সে অ্যান্থনিকে ডিফেন্সিভভাবে খেলার পরামর্শ দেয়। আর এরপর খেলা শুরু হয়। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিচ্ছিল না, একদম হাড্ডাহাড্ডিভাবে লড়াই চলে। প্রথম রাউন্ডে দুজনেই সমান 5 পয়েন্ট নিয়ে শেষ করে। সেকেন্ড রাউন্ডের লড়াই আরও জমজমাট হয়ে ওঠে। হাজার হাজার দর্শক স্লোগান দিয়ে অ্যান্থনিকে অনুপ্রেরণা যোগাতে থাকে। অ্যান্থনি শেষ পর্যন্ত নিজের দম ধরে রাখে আর সেকেন্ড রাউন্ডে ম্যাটকে 1 পয়েন্টও বের করার সুযোগ দেয় না। উপরন্তু সে 11/6 পয়েন্টের বড় ব্যবধানে ম্যাটকে হারিয়ে দেয় আর সেই সাথে ম্যাটের সব অহংকার একদম ধুলার সাথে মিশিয়ে দেয়। পুরো গ্যালারি তখন অ্যান্থনির জয়গানে ভাসতে থাকে। জুডি গ্যালারি থেকে ছুটে এসে অ্যান্থনিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত। মাকে গর্বিত করার সক্ষমতা কয়েকজন ছেলেই বা অর্জন করতে পারে। যাই হোক, 2011 সালের NCAA ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতার পর অ্যান্থনি রোবেলস রেসলিং থেকে রিটায়ার করে। এরপর বিখ্যাত জুতা কোম্পানির নাইকি তাকে অ্যাম্বাসেডর হিসেবে সাইন করায়। এছাড়াও সে 2011 সালের বেস্ট মেল অ্যাথলেট উইথ আ ডিসেবিলিটি প্রাইজ পায়। স্কুলেও তার এই অর্জনকে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। রিটায়ারমেন্টের পর অ্যান্থনি মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার শুরু করে।
সে নিজের স্ট্রাগলের গল্প শুনিয়ে লাখ লাখ ছেলেমেয়েকে উৎসাহ দেয়, স্বপ্ন দেখতে শেখায়। সে তার নিজের জীবন কাহিনী নিয়ে একটা আত্মজীবনীও লিখে, যেটার নাম আনস্টপেবল, ফ্রম আন্ডারডগ টু আনডিফিটেড। এরপর 2012 সালে অ্যান্থনি ইউএসপিএন এবং এনসিএএ এর রেসলিং অ্যানালিস্ট হিসেবে যোগদান করে। 2013 সালে বারাক ওবামা অ্যান্থনি রোবেলসকে প্রেসিডেন্ট কাউন্সিল অন ফিটনেস, স্পোর্টস অ্যান্ড নিউট্রিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন। 2022 সালে অ্যান্থনি মেসা হাই স্কুলের রেসলিং কোচ হিসেবে নিয়োগ পায়। আর এভাবেই অ্যান্থনি রোবেলস লেজেন্ড হয়ে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নেয়। দর্শক, অদম্য ইচ্ছেশক্তি আর অধ্যাবসায় থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করে ফেলা যায়। অ্যান্থনি রোবেলসের এই স্ট্রাগলের গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তবেই আমরাও তার মতো আনস্টপেবল হয়ে উঠতে পারবো। আর আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। এক্সপ্লানেশনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।